আসসালামু আলাইকুম। চলে আসলাম গল্পের পঞ্চম পর্ব নিয়ে। গল্পের নাম শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি। জান্নাতির জন্মদিনের দুপুরটা ছিল অদ্ভুত। সকাল থেকেই আমি আমার সবচেয়ে ভালো নীল শার্টটা ধুয়ে ইস্ত্রি করে রেখেছিলাম। পকেটে ছিল আমার সেই বহু কাঙ্ক্ষিত নীল খামটা, যার ভেতর গত 2 মাস ধরে তিল তিল করে জমানো আমার মনের সবটুকু কথা লেখা ছিল। একগুচ্ছ রজনীগন্ধা হাতে নিয়ে যখন ওদের বাসার সামনে দাঁড়ালাম, আমার হাত পা কাঁপছিল। ওদের ড্রয়িং রুমে পা রাখতেই আমার চোখ আটকে গেল। জান্নাতি একটা হালকা নীল রঙের শাড়ি পড়েছে। ওকে দেখে মনে হচ্ছিল কোনো এক গল্পের রাজকন্যা যেন আমাদের এই ধুলোবালির পৃথিবীতে নেমে এসেছে। ও আমাকে দেখে এগিয়ে এলো, মুখে সেই ভুবন ভোলানো হাসি। জান্নাতি বলল, এসেছো মাহির? আমি ভাবলাম তুমি বুঝি আবার অভিমান করে আসবে না। আমি কোনো মতে রজনীগন্ধার গুচ্ছটা ওর দিকে বাড়িয়ে দিলাম। ও খুব আদর করে ফুলগুলো নিল। কিন্তু তখনই আমার নজরে পড়ল ড্রয়িং রুমের সোফায় বসে আছে রনি, আর তার সাথে আরো কয়েকজন বন্ধু। রনি দামি গিফট বক্স হাতে নিয়ে জান্নাতির বাবার সাথে বেশ জমিয়ে গল্প করছে। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নিজেকে কেন জানি খুব বেমানান লাগছিল। দামি দামি উপহারের ভিড়ে আমার ওই নীল খামটা যেন খুব সাধারণ, খুব সস্তা। রনি মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছিল, যেন সে বলতে চাইছে, এখানে তোর কোনো জায়গা নেই মাহির, কেক কাটার সময় হলো। সবাই জান্নাতিকে ঘিরে ধরলো। রনি ওর খুব কাছে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। আমি ভিড়ের একটু পেছনে ছিলাম। জান্নাতি প্রথম স্লাইসটা তার বাবাকে খাওয়ালো, আর দ্বিতীয় স্লাইসটা সে সবার নজর এড়িয়ে আমার দিকে এগিয়ে দিল। ও চুপি চুপি বলল, এটা তোমার জন্য। আমি জানি তুমি মিষ্টি পছন্দ করো না, তাও খাও। সেই এক টুকরো কেক যখন আমি মুখে নিলাম, আমার মনে হলো পৃথিবীর সব তিক্ততা যেন এক মুহূর্তেই মিষ্টি হয়ে গেল। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ জান্নাতির বাবা সবার উদ্দেশ্যে বললেন, আজ জান্নাতির জন্মদিনে আমি একটা ঘোষণা দিতে চাই। আগামী মাসে আমার আবার বদলি হয়ে যাচ্ছে সিলেটে। জান্নাতিকেও আমাদের সাথেই চলে যেতে হবে। এই স্কুল, এই শহর, সবই হয়তো ও খুব মিস করবে। পুরো ঘরটা যেন আমার কাছে অন্ধকার হয়ে এলো। সিলেটে এখান থেকে কয়েকশো মাইল দূরে জান্নাতি চলে যাবে। আমি জান্নাতির দিকে তাকালাম, দেখলাম ওর চোখেও জল টলমর করছে। হয়তো ও জানতো না আজই ওর বাবা এই খবরটা সবাইকে জানাবেন। রনি তখন হাসি মুখে জান্নাতির বাবাকে বলছিল, আঙ্কেল, সিলেটে তো আমাদের নিজেদের বাড়ি আছে, আমি মাঝে মধ্যেই জান্নাতির সাথে দেখা করে আসব। আমার পকেটে থাকা নীল খামটা আমি আরো জোরে চেপে ধরলাম। যে কথাগুলো বলার জন্য আজ এত প্রস্তুতি নিয়ে এসেছিলাম, সেগুলো কি তবে অসম্পূর্ণই থেকে যাবে? জান্নাতি চলে যাবে মানে তো আমাদের এই ছোট্ট পৃথিবীর সূর্যটা অস্ত যাওয়া। অনুষ্ঠান শেষে আমি যখন বেরিয়ে আসছি, জান্নাতি বারান্দায় এসে দাঁড়ালো। আমি খামটা বের করতে গিয়েও থেমে গেলাম। ও বলল, মাহির, কালকে একবার স্কুলে আসবে আমাদের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে হাঁটতে শুরু করলাম। পিছে ফিরে তাকালে হয়তো দেখতাম জান্নাতি কাঁদছে, কিন্তু আমি তাকালাম না, কারণ আমি জানতাম আমার চোখের জল আটকানোর শক্তি আমার নেই। বিচ্ছেদের সুর কি তবে বেজেই গেল? জান্নাতি কি মাহিরকে তার শেষ কথাটা বলতে পারবে? কালকের সেই কৃষ্ণচূড়ার তলার দেখা হওয়া যায় কি হবে তাদের শেষ দেখা? মাহিরের সেই নীলখামের চিঠিটা কি জান্নাতি কোনোদিন পড়বে, নাকি সেটা ছিঁড়ে কুচি কুচি হয়ে পড়ে থাকবে স্কুলের এক কোণে? বিচ্ছেদ আর না বলা কথার সেই করুণ মুহূর্ত দেখতে চোখ রাখুন ষষ্ঠ পর্বে। আসছে শেষ বেঞ্চের সেই লুকানো চিঠির পরবর্তী অংশ।